দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভেলির সৌজন্যে বিদ সংলাপ। আজকে আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয় নিয়ে আমরা কথা বলবো দর্শক, আজকে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে বলা হয় মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাংলাদেশের প্রধান খাদ্য উপাদান কিন্তু হচ্ছে ভাত, বা যেটি আসলে ধান থেকে চাল থেকে হয়ে থাকে। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে চালের বাজার নিয়ে কারসাজি চলছে, এবং চাল নিয়ে অনেকেই আসলে যেটি বলে থাকেন চালবাজি হচ্ছে রীতিমতো। কারণ গত মৌসুম যেটি কয়েকদিন কমাস আগেই গেল, সেটি হচ্ছে বোরো মৌসুম। সে মৌসুমে কিন্তু রেকর্ড পরিমাণ চালের উৎপাদন হয়েছে সারা দেশে, এবং অন্যান্য যে কোনো বারে আমরা দেখি যে আগাম বন্যা হয়, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের ফলে ধানের আবাদে বিভিন্ন রকমের ব্যাঘাত তৈরি হয়। সেটি কিন্তু এবছর একদমই হয়নি। তবে তারপরও এই মহামারী, একদিকে করোনা, অন্যদিকে আবার বন্যায় সারা দেশ ভেসে যাচ্ছে, তার মধ্যেও আসলে চাল নিয়ে যে চালের দাম বারবার কয়েক ধাপে বাড়ানো হয়েছে, তাতে করে কিন্তু নিম্ন আয়ের মানুষজন বেশ বিপাকে পড়েছে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছেন AKM খুরশিদুল আলম, তিনি সভাপতি বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতি। পাশাপাশি চট্টগ্রাম থেকে একজন যুক্ত হবেন মোহাম্মদ ওমর আজম, সাধারণ সম্পাদক, তিনি চাকতাই চাল ব্যবসায়ী সমিতি। দর্শক, অতিথিদের কাছে যাবার আগে আমরা হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসবো চাল সহ অন্যান্য নিত্য পণ্যের যে দাম, সে বিষয়ে। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না চালের বাজার। প্রতি সপ্তাহেই কেজিতে 2 থেকে 3 টাকা করে বাড়ছে সব রকম চালের দাম। ঊর্ধ্বমুখী কাঁচা সবজির দামও 50 টাকা কেজির নিচে কোনো সবজির দেখা নেই বাজারে। গেল 2 সপ্তাহ ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। দেখে আসবো রিপোর্টটি। রাজধানীর উত্তর বাড্ডার বাজারের চিত্র এটি। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রচুর ক্রেতা সমাগম। অনেকেই এসেছেন সারা সপ্তাহের মাছ মাংস কিনতে। তবে বৃষ্টির দিন হওয়ায় ইলিশের চাহিদা ছিল সবচেয়ে বেশি। যদিও ক্রেতাদের অভিযোগ প্রচুর ইলিশ থাকলেও দাম চড়া। এখন বৃষ্টির কাল তো ইলিশ মাছ খেতে একটু ভালো লাগে, এই জন্যই সম্ভব হলে কিনবো আর কি। সাগরে উত্তাল, সাগরের সিগনাল, পানি বেশি, যার ফলে মাছের দাম ঈদের পরের থেকে এখন একটু দাম বেশি। সবজির বাজারেও নেই কোনো সুখবর। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। কারণ জানতে চাইলে বিক্রেতারা বলছেন বন্যায় ফসলহানিতে বাজারে সবজির যোগান কম। পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা, বেগুন 70 টাকা। 50 টাকার নিচে ভাই আপনি কোনো তরকারি পাওয়া যায় না। সমস্যা তো হবে যে 1 কেজি কিনেন, আধা কেজি কিনি। আর কাঁচামরিচের দাম যেন লাগাম ছাড়া। বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা করেও। তবে আসার কথা, মুদি দোকানে তেল, ডাল ও মশলার দাম গত এক সপ্তাহে স্থিতিশীল রয়েছে। রাজধানীর বাজারগুলোতে চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। গরিবের খাদ্য মোটা চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। 28 চাল আগে ছিল যে 45 টাকা, এখন হচ্ছে 46 টাকা। আগে আমরা 52 টাকা করে চাল কিনছি, এখন দেখা যাচ্ছে যে চালটা 54-55 টাকার কমে পাওয়া যাচ্ছে না। মিলাররা যেভাবে দাম ধরে দেয় সেই হিসেবে আমরা এখানে বিক্রি করি সামান্য লাভ রেখে। চাউলটা হলো আমাদের মেইন, এটা একটু কমেরই দরকার। এদিকে ইনকাম নাই আমাদের, লকডাউনের কারণে তো 4-5 মাস আমরা বসা। তবে বৃষ্টির দিন হওয়ায় দুপুর 12টা বাজতেই বাজারে কমতে থাকে ক্রেতার ভিড়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটি বলছিলাম যে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে রয়েছেন। যেমনটি আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদন থেকেও দেখছিলাম, একদিকে করোনার কারণে কিন্তু অনেকেই আসলে চাকরিচ্যুত হয়েছেন, বিভিন্ন কর্ম থেকে তারা আসলে বিচ্যুত হয়েছেন। পাশাপাশি কিন্তু বন্যার কারণে সারা দেশেই আসলে তারা ক্ষতির মুখে পড়েছেন। তার মধ্যে নিত্যপণ্যের চালের, বিশেষ করে চালের দাম বাড়াতে কিন্তু সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলতে জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি সাবেক কৃষি সচিব হিসেবে ছিলেন, আপনি একটু বলেন যে এবছর তো রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হলো, তারপরও কেন আসলে চাল নিয়ে এরকম কারসাজি, বা এটি কি আসলে কারসাজি নাকি স্বাভাবিক কারণে বাড়ছে? পাচ্ছে না, কে বলতেছেন শুনতে পাচ্ছে না? জনাব আনোয়ার ফারুক, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন যে বন্যার সময় আমরা দেখেছি। আমি বলছি সুতরাং ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি জি, বলেন। আচ্ছা, ধন্যবাদ। এখন বর্তমানে যে অবস্থাটা, যেহেতু আপনাদের প্রায় আমাদের 45 দিনের মতো একটি দীর্ঘ বন্যা চলে গেল, এবং এই বন্যার কারণে কিন্তু এই সবজির দাম এবং বাজারে যে কৃষিতে যে অস্থিরতা, এর মূল কারণটাই হলো কিন্তু আমার বন্যা। কারণ আমরা দেখেছি যে এবার বন্যা 45 দিন স্থায়ী ছিল। এটা আমরা যদি গত 40 বছরে বাংলাদেশে যত বন্যা হয়েছে, এত দীর্ঘস্থায়ী কোনো বন্যা হয়নি। প্রায় 3 দফায় বন্যাটা আমাদেরকে অ্যাটাক করেছে। জুন মাস থেকে আরম্ভ করে জুন, জুলাই, আগস্ট মাস পর্যন্ত থেকেছে, এবং এতে আমাদের প্রায় 2,57,000 হেক্টর ফসল নষ্ট
হয়েছে, আপনাকে বুঝতে হবে 2,57,000 হেক্টর জমির আমাদের ফসল নষ্ট হয়েছে। আমাদের 30% দেশের মোট পপুলেশন ছিল, এবং এই বন্যায় আমাদের যে সরকার যে হিসাব দিয়েছে তাতে আউশে প্রায় 32,000 হেক্টর জমির ফসল হয়েছে, যার পরিমাণ টাকার অঙ্কে 334 কোটি টাকা। আমনের ফসল নষ্ট হয়েছে 70,000 হেক্টর, যার টাকার অঙ্কে যদি ধরে 380 কোটি টাকা। আমনের বীজতলা নষ্ট হয়েছে 7,000 হেক্টর জমির। পাট নষ্ট হয়েছে 2,011 কোটি টাকার পাট। সবজি নষ্ট হয়েছে 235 কোটি টাকার সবজি নষ্ট হয়েছে। এই যে ফসলগুলা নরমালি কি হয়, নরমালি কিন্তু এই সিজনে সবজি থাকে না, নরমালি কিন্তু এই সিজনে সবজির খুব একটা ডাল সিজন থাকে, কারণ বৃষ্টি হয়, সবজি হয় না। জি, তবু থ্যাঙ্কস টু গড যে এখন হাইব্রিডাইজেশন আসলে কিন্তু বাজারে সব সবজি পাওয়া যায়, সেখানে বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি হচ্ছে না, অন্য এলাকা থেকে আসছে। এটা হলো একটা ইস্যু। নাম্বার 2 ইস্যু হলো যে যেহেতু এখনো করোনার পরে ট্রান্সপোর্ট কিন্তু দেশের এখনো খুব একটা স্বাভাবিক আছে বলে আমি মনে করি, এবং কস্ট অফ ট্রান্সপোর্ট অনেক বেড়ে গেছে। এটা একটা কারণ যে কারণে সবজির দাম বাজারে বেশি। আমি সবজির কথা বলছি না জনাব আনোয়ার ফারুক, আমি চালের দাম নিয়ে যদি বলি, চাল তো এবছর রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। তারপরে আমি আসছি, চালে আমি আসছি, রাইট, আমি আসছি চালে আসছি। বাজার এখন চালের বিষয়টা কি দাঁড়ালো? চালের বিষয়টা হলো এটা ট্রু যে পুরোতে আমাদের একটা ভালো ফলন হয়েছে, কিন্তু ভালো ফলন হলো আপনি দেখেন সরকার দাম দেওয়া সত্ত্বেও কিন্তু সরকার পুরোটা সংগ্রহ করতে পারেনি। তার মানে অনেক কৃষক এবার ধান বিক্রি করছে না। তাদের একটা ধারণা বিশ্বব্যাপী করোনা হয়েছে, আগামীতে খাদ্য সংকট হতে পারে, তারা হোল্ড করে রেখেছে, তারা মজুত করে রেখেছে। এটা একটা কারণ, বাজারে চাল তারা ছাড়ছে না। নাম্বার 2 হলো যে এই যে দীর্ঘস্থায়ী একটা বন্যা হলো, বন্যায় যে আউশের ক্ষতি হলো, যে আউশের সরকার টার্গেট করেছিল 5 লক্ষ টন অতিরিক্ত প্রোডাকশন হবে, সেটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা কারণ যে আউশে আমাদের একটা ফলন হবে। থার্ড হলো যে এখনো আমরা নিশ্চিত না যে আমাদের আমনে আমরা পুরো ফলনটা নিতে পারবো, কারণ বৃষ্টির পানি গেলেও এখন আবার যদি আরেক দফা বন্যা হয় তাহলে কিন্তু ওই জমিগুলো তার আমন করা যাবে না। সুতরাং বাজারে কিন্তু কৃষকদের মাঝে একটা ভয় আছে যে আমনে যদি পুরো ফসল তুলতে না পারে তাহলে চালের দাম আরো বাড়বে। এই সার্বিক বিবেচনা করে যেহেতু বাজারে কৃষকরা চাল বিক্রি করছে না ধান, এবং সরকারও সংগ্রহ করতে পারছে না, সুতরাং বাজারে একটা অস্থিরতা আছে ব্যবসায়ীদের মাঝে। তারা মনে করছে যে যেহেতু চালের বাজারে ক্রাইসিসটা আছে, দামটা বেড়েছে। এখন অন্য যে জনাব আনোয়ার ফারুক, কেন সরকার আসলে যেটি আপনি বলছেন যে সরকারও কিনতে পারছে না, তবে সরকার তো আগেই ঘোষণা দিয়েছিল যে বড় পরিমাণ চাল তারা কিনবে। ওই যে যেই দাম দিয়েছে সরকার, যেই দাম দিয়েছে 1,000 টাকা, বাজারে ধান নরমাল দাম বিক্রি করা যায় এখন 1,000 টাকা। তাহলে আমি যদি নরমালি ঘরে বসে 1,000 টাকা বিক্রি করতে পারি, আমি কেন সরকারের গোডাউনে যাই 1,000 টাকার জন্য লাইন দিব, পয়সা খরচ করবো, ট্রান্সপোর্ট খরচ করবো? বলেন। কিন্তু সেটা তো এখন সরকার তো কেনার ঘোষণা দিয়েছে আরো 3 মাস আগেই, তাহলে এতদিন ধরে সরকার কি করেছে, কেনেনি কেন? সচেতন ছিল মানুষ, কৃষকরা এবার অনেক সচেতন। সবসময় যে কৃষকরা বোকার মতো ফাঁকি দিবেন কৃষকরা, তা কিন্তু না। কৃষকরা প্রথম থেকে ধরতে পেরেছিল যে এবার দাম ভালো হবে। কৃষকরা কিন্তু সরকার যে দাম দিয়েছে তা তো ধান বিক্রি করে নাই, সরকার ধান বিক্রি না করে কৃষকরা সংগ্রহ করে রেখেছে। এটা একটা আমি মনে করি বড় একটা প্লাস পয়েন্ট। তারপরে আপনি যদি দেখেন যে বড়তে আমাদের বাম্পার ফলন হলে আমাদের কিন্তু সাউথের এই যে আমপানের কারণে আমাদের অনেক ফসল নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, প্রায় ওই সাউথের 10% আমাদের ধান নষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু আমার একটা ক্ষতি হয়েছে। সুতরাং কৃষক এখন ভাবছে যে যদি আগামীতে আবার ফলন না হয়, সুতরাং আমি খাবো কি, আমার নিজের সংগ্রহটা আমাকে এনশিওর করতে হবে। সেজন্য বাজারে একটু সাপ্লাইটা একটু কম আছে। এখন সরকার যেটা করতে পারে, সরকারের যেটা এতদিন আমরা সরকার বারবার বলে এসেছিল আমার সাফিসিয়েন্ট মজুদ আছে, সুতরাং সরকার ওপেন মার্কেটটাকে এবং সরকারের যে আপনার সেফটি নেটওয়ার্কে, যে ফুড সেফটি নেটওয়ার্কে যে প্রোগ্রামগুলো 10 টাকা কেজি চাল এবং বিনামূল্যে চাল দেওয়া, এগুলোকে আরো দ্রুত বাড়িয়ে দিলে কিন্তু বাজারটা একটু স্টেবল হবে বলে আমি মনে করি। জনাব আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছেন, চাল ব্যবসায়ী কেম খুরশেদ আলম, এসে শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনি একটু বলুন আপনার অবস্থান থেকে, আসলে চালের বাজারটা গত কয়েকদিন ধরে এমন অস্থির কেন, এর কি কারণ রয়েছে? জনাব একেএম খুরশেদ আলম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি বলি খুরশেদ আলমকে প্রশ্নটা, জনাব একেএম খুরশেদ আলম, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে চালের বাজারটা বর্তমানে কয়েকদিনে অস্থির কেন। আপনি একজন ব্যবসায়ী প্রধান, আপনি যেহেতু এটার সভাপতি, আপনি আপনার দৃষ্টিতে বলেন যে কি কারণে বর্তমানে চালের বাজার অস্থিরতা এবং দাম বাড়ছে কেন? জি, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে খুরশেদ আলম আমাদের শুনতে পাচ্ছেন না। আমরা এ পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাব। দর্শক আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। আজকে আমরা কথা বলছি চাল নিয়ে, চালবাজি এ বিষয়ে আমরা আরো কথা বলবো। আশা করি বিরতির পরে এসে যান্ত্রিক ত্রুটি আমাদের দূর হয়ে যাবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, চাল নিয়ে চালবাজি, সেই বিষয়ে আমরা বিরতিতে যাবার আগে যেমনটি আসলে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদেরকে শুনতে পাচ্ছিলেন না জনাব AKM খোরশেদ আলম, তিনি এখন নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। তিনি সভাপতি বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতি। জনাব খোরশেদ, আপনি একটু বলেন যে চালের গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী একটি ট্রেন্ড রয়েছে, প্রায় কেজিতে 5 থেকে 7 টাকা, কোথাও কোথাও আরও বেশি দাম বেড়ে যাওয়ার অভিযোগ পাচ্ছি। সেটি আসলে কেন, কি কারণে চালের দাম বাড়ছে? প্রশ্ন আমার করছেন? জি জি জি, জনাব খোরশেদ আলম। ধন্যবাদ। আমি প্রথমেই 15ই আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি একটু সামনে এসে, একটু সামনের দিকে এসে কথা বলেন জনাব খোরশেদ আলম, আপনি একটু সামনের দিকে এসে কথা বলেন। জি, মোবাইলের দিকে তাকিয়ে কথা বলেন, মোবাইলের দিকে তাকিয়ে। স্মরণ করে আমি প্রথমে শুরু করছি। আর আমরা যে এখন যে দুঃসময় কাটাচ্ছি যে করোনার জন্য, সেই ভয়াবহ করোনার কথা আমরা কেউই মনে রাখতেছি না। আমরা এটাও দেখছি যে আপনি মোবাইলের দিকে তাকিয়ে কথা বলুন জনাব খোরশেদ আলম, আপনি মোবাইলের দিকে তাকিয়ে কথা বললেই আপনি আমাদের দিকে তাকাবেন। আসলে কথা বলা খুব কঠিন ব্যাপার। তবু আপনাদের জন্য বলতে যাচ্ছি যে আমাদের বর্তমানে চাউলের যে অস্থিতিশীল, সেটার একমাত্র কারণ হলো বাজারে ধান পাওয়া যাচ্ছে না। ধান না থাকার জন্য আমরা চাল, যে ধান সংগ্রহ করতে না পারে আমরা চাল উৎপাদন করতে পারতেছি না। যার জন্য আপনারা ইতিমধ্যে দেখছেন যে সরকার খাদ্য সংগ্রহে ব্যর্থ হয়েছেন। আর কারণ তারা ধান 7 লক্ষ মেট্রিক ধান সংগ্রহ করার কথা ছিল, সেখানে তারা হয়তো 15% ধানও এখন পর্যন্ত সংগ্রহ করতে পারে নাই, যেখানে 3 মাস আগ থেকে ধান কেনা শুরু হয়েছিল। ইতিমধ্যে দেখেন আপনি যে চাল 11 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করতে ছিল, সেখানে তারা 50% চাল, এখনো 40-43% চাল হয়তো সংগ্রহ করতে পারছে, বাকি চাল সংগ্রহ করতে পারে না। একমাত্র কারণ যে চাল যেখানে সরকারি রেট হলো 36 টাকা, এখন 42 টাকা আমাদের কষ্টে নিয়ে আসে 42, তারপর ধান পাচ্ছি না। যে মোটা ধান পাইলে হয়তো ধান লস দিয়ে হলেও মিল মালিকেরা দেবে, কিন্তু ধানই বাজারে নেই। এটা একমাত্র কারণ আমার কাছে মনে হইতেছে যে কৃষি মন্ত্রণালয় থেকে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছিল, যে তথ্য দেওয়া হয়েছিল যে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা এত ছিল যে 4 লক্ষ কোটি মেট্রিক উপরে, আসলে সেই তথ্যটা ঠিক ছিল না বা ঠিক নাই বলে আমার কাছে মনে হচ্ছে। নাহলে যদি ধানই উৎপাদন হবে, ধান যাবে কোথায়? আর যে সচিব মহোদয় বলছিলেন যে ধান কৃষকের বাড়িতে রেখে দিয়েছেন, আসলে তথ্যটা সঠিক নয়। ধান তো প্রত্যেকটা কৃষকের তার খোরাকের জন্য বা তার নির্দিষ্ট খোরাকের জন্য তার কিছু ধান রাখে, কিন্তু যে বাণিজ্যিক আকারে ধান রেখে দেবে সেই জন্য বাজারে ধান আসবে না, এটা হতে পারে না। যেখানে 400 টাকার ধান 1000 টাকা হয়েছে, তার মতো বাজারে ধান আসার কথা ছিল। আসলে হয়েছে ধানের উৎপাদন সেই লক্ষ্যমাত্রা ঠিক ছিল না, ধান বাজারে নাই, এই একটা। আর আমি মনে করি এইটাকে যদি সরকার সংগ্রহ করতে না পারে, সেই 11 লক্ষ মেট্রিক টন চাল ধান যদি সংগ্রহ করতে ব্যর্থ হয়, তাহলে সামনে যে আপনার ভয়াবহতার সৃষ্টি হবে, 74কে হার মানাইয়া ফেলবে সেই ভয়াবহতার জন্য। জনাব খোরশেদ আলম, আপনি যে বিষয়গুলো বলছেন, আপনারা জানেন, আমি জনাব খোরশেদ আলম, আপনি যে বিষয়গুলো বলছেন তার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে আমি জানি না, কারণ এই বছর আমরা জানি রেকর্ড পরিমাণে ধান উৎপাদন হয়েছে। স্বাভাবিক কারণে এই বছর প্রাকৃতিক যে পরিবেশ, সেটিও খুব ভালো পেয়েছে কৃষকরা, এবং বাড়তি আগাম কোনো বন্যাও হয়নি। তারপরও আসলে এত ধান উৎপাদন, সেটি গেল কোথায়? আমার প্রশ্ন, সেই জায়গায় যদি ধান উৎপাদনই হবে, তাহলে ধানটা কোথায় গেল? তাহলে আপনারা জানেন, সেটা আপনারা বলবেন, কারণ আমরা প্রতি বছর যেটি দেখি, কম দামে যখন ধান থাকে তখন আসলে বড় বড় যারা ব্যবসায়ী তারা কিনে মজুত করে রাখেন, পরবর্তীতে যখন ধানের একটি সংকট তৈরি হয় তখন তারা সেই ধানগুলো বিক্রি করেন। এবারও কি এমনটি হচ্ছে? এটা তো হয়তো এটা প্রত্যেক বছরে হয়। এবছর আপনারা আমি বলি, একটা সিন্ডিকেট গোষ্ঠী আছে যাদের কাছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বসে আছে। যখন ধানের দাম কম থাকে, সেই কম সময় তারা ধানগুলা তারা মজুত করে ফেলে, আর যারা ছোট ছোট রাইস মিলগুলো আছে, মাঝারি আছে, তারা ধানগুলা বাজার থেকে নিতে পারতেছে না। আর এই মজুতদার গুলোর কাছ থেকে যদি ধানগুলা বের করতে না পারে, আরো ভয়াবহ সংকটের সৃষ্টি হবে। সেই মজুতদার কারা, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ভালো করে জানেন এই ধানগুলা কাদের হাতে আছে, কোথায় আছে। এবং তারা ট্যাক্স ফোর্স র্যাব নামাইও তারা ধান বের করতে পারে নাই, তাহলে ব্যর্থ। আমি মনে করি এই মুহূর্তে যদি এটাকে যদি জাতীয়ভাবে যদি আমরা চিন্তা করি, আমরা বাজার যদি কমায় নিয়ে আসতে হয়, এই সিন্ডিকেটের হাত থেকে যদি চালগুলা বের করতে হইলে আমাদের এখন বিকল্প চিন্তা করতে হবে। আমাদের কৃষিমন্ত্রী মহোদয় বলছে যে আমাদের এখনো তারা লক্ষ্য করে দেখবে যে ইম্পোর্ট করা যায় কিনা, সেই সময় কিন্তু নাই। ইতিমধ্যে ভারতে যেই শুনছে যে বাংলাদেশের চালের সংকট সৃষ্টি হয়ে গেছে,
ভারতে গত এক সপ্তাহের মধ্যে চালের দাম বাড়াই দিয়েছে। এইটা যদি আরো 1 মাস আগে যদি এইরকম সিদ্ধান্ত হইতে যে একটা সীমিত আকারে একটা ইম্পোর্ট করে যদি ধানটা চালটা যদি আমাদের দেশে ঢুকাই দিত, যে মিল মালিকেরা অথবা তারা যে ব্যবসা চালের ব্যবসায় তারাই এটাকে আনতে পারবে। যদি মনে করেন ট্যাক্স যেখানে আছে 54%, সেখান থেকে যদি 4% যেটা এআইটি আছে, এআইটি রেখে টোটালটা যদি রিমুভ করে দেওয়া, যদি কিছু লক্ষ মনে করেন 20 লক্ষ মেট্রিক টন চাল যদি ঢুকাইতো, তবু আমার মনে হয় এখন বাজার স্থিতিশীল চলে আসতো, আজকে সরকারের খাদ্য সংগ্রহের সমস্যা হইতো না এবং বাজারও চালের দাম স্থিতিশীল। জনাব এ কে এম খুরশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে একটু যুক্ত হতে চাই মোহাম্মদ ওমর আজম আপনার কাছে। তিনি চাকতাই চাল ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের বৃহৎ পাইকারি চালের বাজার সেটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। যেমনটি এ কে এম খুরশেদ বলছিলেন যে একটি বড় গোষ্ঠী সিন্ডিকেট করে প্রতি বছর এই কাজটি করে, আপনারাও কি সেটি দেখছেন জনাব ওমর আজম? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে এখানে যুক্ত করার জন্য। আমরা শুনতে পেয়েছি দুদিন আগে চট্টগ্রামে র্যাব অভিযান করেছে এই চালের বাড়তি দামের জন্য। উনি না, চালের বাড়তি দাম এটা তো আপনার যেটা এই মুহূর্তে যেটা চালের বাড়তি দাম সেটা আপনার পুরোপুরি ধানের বাজারের উপর নির্ভর করে। এখন ধানের বাজারটা এই বছর শুরু থেকেই অস্থির হয়ে আছে। এখন গত কোরবানির আগে ধানের বাজার ছিল আপনার যেখানে 1930 টাকা 25 টাকা, জি, সেই বাজার জাস্ট কোরবানির পরে গিয়ে হয়ে গিয়েছে 100 টাকা বেশি, 1025 টাকা 30 টাকা। তো 100 টাকা বেড়ে গেছে। 100 টাকা যদি আপনার মনে বেড়ে যায় তাহলে প্রতি 50 কেজি চালের বস্তাতে এইটা আপনার প্রায় 200 টাকা 250 টাকা বেড়ে যায়। তো ধানের উপর ধানের বাজারকে কেন্দ্র করেই চালের বাজারটা, ধানের বাজার বেড়ে গেছে তাই জন্য চালের বেড়ে গেছে। তার মানে আপনারা পাইকারি পর্যায়ে যারা আসলে ব্যবসা করছেন, সিন্ডিকেট, যারা পাইকারি পর্যায়ে ব্যবসা করছেন, অনেক সময় অভিযোগ পাওয়া যায় যে সেখান থেকেই ধানের চালের দাম বাড়ানো হয়, তার সত্যতা কতটুকু? পাইকারি পর্যায়ে যারা ব্যবসা করছেন ওদের তো বড় বড় মিল আছে, ওদের মিলের একটা নিজস্ব চাহিদা আছে। ওদের নিজস্ব চাহিদার বাইরে ওরা অনেক মাল স্টক করে রাখে। জি বলেন। আমরা অতীতে দেখেছি ও সরকারি বিভিন্ন যে সমস্ত ম্যাজিস্ট্রেট দিয়ে ওরা বিভিন্ন ধরনের করেছে, কি বলে, দেখেছে যে বেশি স্টক নিয়েছে। এই ধরনের কিছু অভিযান চালানোর পরে হয়তো মার্কেটটা একটু স্থিতিশীল আসে। এখন কি চালের দাম কমার কোনো লক্ষণ দেখছেন চট্টগ্রামে জনাব ওমর আজম? তবে এইবার আমার মনে হয় না। জি জনাব আজম, আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আমরা এখন একটু সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আপনার কাছে আবার আসতে চাই। যেমনটি আসলে খোরশেদ আলম যেমনটি অভিযোগ করলেন যে কৃষি মন্ত্রণালয়ের যেই হিসেব ছিল সেখানেই হয়তো বা গরমিল ছিল, যেই পরিমাণ বলা হয়েছে সেই পরিমাণ ধান উৎপাদন হয়নি, আপনি কি ব্যাখ্যা দেবেন? এটা আমরা মনে করি যে কৃষি মন্ত্রণালয়ের তথ্য হেরফেরও হয়, খুব একটা বেশি হবে না, কারণ এটা এস্টিমেটেড ডাটা আপনার 5 to 10% হেরফের হতে পারে, কিন্তু তার মানে এই না যে 2 মাসে আমার 2 কোটি টন চাল শেষ হয়ে যাবে। সুতরাং চাল তো শেষ হয়ে যাওয়ার কথা না। 2 কোটি টনটা যদি হেরফের হয়, কত পার্সেন্ট হেরফের হবে? আপনার কৃষি মন্ত্রণালয় শুধু একা ডাটা করে না, ডাটাটা বিডিএসও করে, তাদের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে সেই হিসাবে যদি দেখি, যদি আমি 5 to 10% চেঞ্জ ধরি, তাতেও আমার খুব হেরফের হওয়ার কথা না। কিন্তু মার্কেটটা কিন্তু খুব ভোলাটাইল। আপনি যে খোরশেদ সাহেব যে কথা একটু আগে বললেন যে ভারতও দাম বেড়েছে, আমরা দেখেছি মাস 3 আগে থাইল্যান্ডও দাম বেড়েছে, ভিয়েতনামও বেড়েছে, কারণ সবাই কিন্তু একটা অ্যাপ্রিহেন্ড করছে যে আন্তর্জাতিকভাবে একটা মানে আপনার খাদ্যের অভাব হতে পারে বিশ্বব্যাপী। সুতরাং সব দেশ কিন্তু সচেতন। যেমন ভারত কিন্তু গত 6 মাস ধরে রাইস এক্সপোর্ট বন্ধ রেখেছিল, তারা কি হবে তাও জানে না, তাদের বন্যায় অনেক ক্ষতি হয়েছে। থাইল্যান্ডে আমরা দেখেছি গত মাসেও দেখেছি 12% চালের দাম বেড়েছে। সুতরাং বাংলাদেশে বাড়তে পারে, এটাই খুব স্বাভাবিক, কারণ বাড়াটাই স্বাভাবিক। যদি বাড়ে তাহলে যেটা লাভটা হবে, চালের দামটা যদি ভালো থাকে, ধানের দাম যদি ভালো থাকে, তাহলে আমরা আমনে একটা ভালো ফলন পাবো। এটা হলো একটা স্যার। বাট কনজিউমারকে আপনি এখন কিভাবে সাবসিডাইজ করবেন, সেটা হলো সরকারকে এখন করতে হবে। সরকার প্রয়োজনে চাল আমদানি যদি সরকারিভাবে করে সরকারের যে আপনার মানে ওপেন মার্কেট যে বিক্রি সিস্টেমগুলো আছে সেখানে দিয়ে বাজারটাকে স্টেবল করা দরকার, তারা আর না বাড়ে। কারণ এমনিতেই মানুষের এবার চাকরি নেই, এমনি মানুষের ইনকাম উপার্জন কমে গেছে, আনএমপ্লয়মেন্ট। সরকারিভাবে যদি
আমি এখানে একটু বলতে চাই, সরকারি ভাবে যদি চাল আমদানি করে জি। তাহলে চাউলের কেজি পড়ে 50 টাকা। সরকারের যে আমলাতান্ত্রিক জটিলতা দিয়া 10 বার যাইবে চাল দেখতে, ভরতে, 10 জন 15 জন লেগে যাইবে বিদেশে, আর ব্যবসায়ীরা কোথাও না যেয়ে ঘরে বসে তারা চাউল আমদানি করে। আর সেখানে আপনারা যদি ব্যবসায়ীদেরকে যদি এই সুযোগটা করে দেন যে চাউলের উপরে ট্যাক্স রিমুভ করে দেয়া, অতি দ্রুত আমি মনে করি আগামীকালকের সিদ্ধান্ত নেওয়া উচিত, চাউল ইম্পোর্টের জন্য যে ট্যাক্স রিমুভ হয়ে গেছে চাউল নিয়ে আসো। তা না হলে আপনিই বলছেন যে সারা বিশ্বে এখন একটা আতঙ্ক চলতেছে যে খাদ্যর ঘাটতি হইতে পারে। আমাদের দেখেন এই বন্যা, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সামনের মৌসুমের যে আমন যে মৌসুমটা আছে সেখানে কতটুকু ফলন পাবো আপনার জানেন একমাত্র আল্লাহ ছাড়া। সো আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে, কোমর পক্ষে 20 থেকে 30 লক্ষ মেট্রিক টন চাউল আমাদের যেভাবে হোক, যে কোনো দেশ হোক আমাদের নিয়ে আসা। এই সুযোগটা সর্বজনীন করিয়া দিলে হবে কি, আমাদের চাউল আসবে কৃষক পরে, কৃষকের আমি ভর্তুকি দিয়ে তাকে চাষ করাবো। এখন যদি চাউল না থাকে, কৃষকের ধান আসবে আরো 3 মাস পরে, সেই 3 মাস পরে তখন আমরা কি করব, কি হবে দেশের? এই বন্যা কলবিত এলাকায় মানুষকে খাওয়াইতে হবে, এদেরকে চাউল দিতে হবে। আজকের আপনি দেখেন মধ্যবিত্ত পরিবারের যারা মধ্যবিত্ত, তাদের ব্যবসা নাই, চাকরি নাই, আজকে তারা বেকার, অথচ চাউলের এত বড় একটা চাউলের দাম বেড়ে গেছে, তারা চাউল কিনতে না বিশ্বাস হয়ে যাচ্ছে, সবজির দাম বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে। আমরা যারা যেখানে দেখেন অটো রাইস মিলের কথা আমি বলতেছি, রাইস মিল সেক্টরের কথা বলতেছি, সব সেক্টরে অটোমেটিক সবাই প্রণোদনা পাইছে, অথচ এই সেক্টরে আমরা এই সেক্টরে কোনো প্রণোদনা পাননি। জনাব খোরশেদ আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আনোয়ার ফারুক, আপনি কিছু বলতে চাচ্ছেন? একটু বলি, আমি বলতে চাই যে এই যে আমাদের সেক্টরকে কিন্তু প্রণোদনার পরিবর্তে আমরা এখন লস দিতেছি, সরকারকে চাউল দেই 5 টাকা 6 টাকা লস দিয়ে, কিন্তু আমরা কিছু কিছু চাউল দেওয়ার চেষ্টা করতেছি যারা ধান কিনতে পারতেছি, ধান না পাইলে আমরা দিতে পারতেছি না। কাজে আমার কথা হলো, এই সিন্ডিকেটকে যদি ভাঙতে না পারেন, বাংলাদেশের অবস্থা আরো ভয়। বারবার এই সিন্ডিকেট কথা বলি, আপনি জানেন ওই আমার পাশে এক সিটারের এক ভাই আছে, তাকে জিজ্ঞাসা করেন চাউলের দাম, একটা লোকে বললেই চাউলের দাম বাড়ে, উনি যখন বলে তখন চাউলের দাম বাড়িয়ে যায়, সেটা হলো রশিদ। এই রশিদটা যদি প্রতিহত করতে না পারেন, তাহলে কিন্তু এই যে বঙ্গবন্ধুকে খুন করছিল কে, সেই রকম একটা লোক এই লোকটা। আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকের দিকে না যাই, আপনি এর মধ্যেই থাকেন। জনাব খোরশেদ আলম, আপনাকে ধন্যবাদ। জনাব আনোয়ার ফারুক, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? সিন্ডিকেট ভাঙার বিষয়টি আসছে, সেটি কি করে ভাঙা যায়? জনাব আনোয়ার ফারুক, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? দুইটি বিষয় একমত। একটা হলো যে এই সেক্টরে মিল মালিকদেরকে সরকার প্রণোদনা দেওয়া উচিত ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল বেশি করে দেওয়া উচিত ছিল, যাতে করে তারা ধানটা প্রকিউর করতে পারে কৃষকের কাছ থেকে। সেটা একটা, আমি মনে করি তাদের একটা জেনুইন দাবি, এটা হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে চাল আমদানির বিষয়টা, আমি মনে করি সরকারকে এটা ভেবে দেখা উচিত, এখনই সময় দিতে হাই টাইম। যদি সরকার আবার ডাটা তথ্য নিয়ে যদি দেশে মজুদ কম থাকে, তাহলে অবশ্যই 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 তাকে ধান সংগ্রহ করতে হবে, সেটা সরকারিভাবে করতে হবে এবং বেসরকারি ভাবে করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি কতটুকু করব, আনলিমিটেড পিরিয়ডের জন্য আনলিমিটেড যাতে ধান সংগ্রহ না হয়, আবার যাতে ক্ষতি না হয়, এবং বাজারে আমি কি পরিমাণ কোন স্টেবিলিটিটা আমি কোন পর্যায়ে রাখতে চাই চালের দাম, সেটাও কিন্তু দেখতে হবে। 2018 সালে যেমন দাম বেড়েছিল এই পর্যায়ে রাখবো না তার চেয়ে কম রাখবো? এখন যেহেতু করোনা মহামারী, বন্যা, এখন কিন্তু ওই দাম বাড়ানো যাবে না। সুতরাং আমি কোন পর্যায়ে দামটাকে স্টেবল রাখতে চাই, মার্কেটটাকে স্টেবল রাখতে চাই, এটা এখন সরকারকে দ্রুত চিন্তা করে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি পরিমাণ আমদানি করবো, কতটুকু পরিমাণ ট্যাক্স দিয়ে বাজারটা কি পরিমাণ হয়। কারণ আমি একদম কমিয়ে দিলে সেটা যেমন ক্ষতি হবে, আবার দাম বেড়ে গেলে সেটাও ক্ষতি হবে। আমাকে মাঝামাঝি একটা অবস্থায় থাকতে হবে। সরকারকে ভালোভাবে স্টাডি করে দেখতে হবে তার মজুদ কি আছে এবং আগামী 3 মাসের জন্য তার মজুদ কি আছে, এবং সেটাকে স্টেবল রাখতে হলে ওই পরিমাণ চালে আমদানি করতে পারমিশন দেওয়া যেতে পারে, এবং সীমিত সংখ্যক, এবং সেটাকে আনলিমিটেড পিরিয়ডের জন্য না। গতবার আমরা 17 সালে দেখেছি আমরা বন্যার পরে 1 মাসের জন্য চাল আমদানি করতে দিয়ে বছরের পর বছর 2 বছর আমদানি করে বাজারটা ধ্বংস হয়ে গেছিল। ওই রকম যাতে না হয়, একটা স্টেবল সরকারকে সেই ক্ষেত্রে যেমনটি খোরশেদ আলম বলছিলেন যে ব্যবসায়ীদের উপরে ছেড়ে দেওয়া উচিত আমদানির বিষয়টি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ব্যবসায়ীদেরকে ছেড়ে দিতে আমার আপত্তি নেই, ব্যবসায়ী তো অবশ্যই ব্যবসা করবে, সরকার করবে সরকারের স্টকটা। সরকারের তো 9-10 লক্ষ টনের বেশি আনবে না, কিন্তু আমার বাজারে যদি 30 লক্ষ টনের গ্যাপ থাকে তাহলে বাকি 20 লক্ষ টনও তো আনতে হবে। সুতরাং অবশ্যই প্রাইভেট সেক্টর আনবে, কেন আনবে না? ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসা করবে, কিন্তু সরকারের মজুদটা সরকারকে ঠিক রাখতে হবে এবং এটা দ্রুতই করতে হবে সিদ্ধান্তটা। কারণ আন্তর্জাতিক বাজারটাকে স্টেবল থাকতে থাকতে আমরা যাতে আমাদের মজুদটা স্টেবল থাকতে পারি, কোনো অবস্থাতে আমরা রিস্ক নেওয়া যাবে না। আমরা একটু ছোট্ট করে আমরা বিরতিতে যাব, তবে তার আগে আমরা জনাব ওমর আজম আপনার কাছে একটু যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আমাকে আপনি একটু বলবেন, যেটি বলা হচ্ছে চাল আমদানির কথা, আমদানি করলে কি বাজারটা স্বাভাবিক হতে পারে, চালের দাম কি কমে আসতে পারে?
জি অবশ্যই অবশ্যই চাল আমদানি করলে অবশ্যই বাজার স্থিতিশীল হবে। আর এই যে সমস্ত বড় বড় স্টকিস্টরা স্টক করছে, ওদের স্টকটা, ওদের সিন্ডিকেটটা ভাঙার একমাত্র উপায় হচ্ছে এই যে আপনার আমদানি করা। আমদানি যদি আপনার উনি যে কথাটা বলল, সঠিক সময়ে যদি আমরা সঠিক পদক্ষেপটা যদি না নিই, তাহলে হয়তো এটা পরবর্তী পদক্ষেপটা নেওয়ার পরও কার্যত কিছুই হবে না। এখন আমার মনে হয় আমদানি যদি করতে হয়, যদি সরকারের সিদ্ধান্ত নিয়ে যে আমদানি করবে, তাহলে এটা খুব দ্রুতভাবে করাটা ভালো হবে। এখন কি বাজারে কি চালের সরবরাহ কি কমে গিয়েছে? আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? না, সরবরাহ কিছুদিন আগে কম ছিল, বর্তমানে এখন স্টেবল আছে, যেভাবে আছে ঠিক আছে। তবে আমরা যেভাবে বিভিন্ন মোকামের সাথে কথাবার্তা বলে দেখতেছি, কিন্তু ধানের আমদানিটা অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা যদি আর কিছুদিন অব্যাহত থাকে, তাহলে কিন্তু বাজার অটোমেটিক্যালি অস্থির হয়ে যাবে। ধন্যবাদ জনাব ওমর আজম আপনাকে। তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা ছোট একটি বিরতিতে যাব, বিরতি থেকে আবার ফিরে আসছি। আপনারা দেখছেন বীজ সংলাপ, সাথেই থাকুন। দর্শক আমন্ত্রণ আরও একবার, বিরতির পরে আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, চাল নিয়ে, হচ্ছে চালবাজি, সেই বিষয়ে আসলে কি করা যায় সেসব বিষয়ে। যেমনটি বিরতিতে যাবার আগে জনাব খোরশেদ আলম আপনি বলছিলেন যে চাল আমদানি হলে আসলে এই যারা মাঝখানে রয়েছেন বড় ব্যবসায়ী, যাদের আসলে কালো থাবা রয়েছে বাজারের উপরে, তাদের দৌরাত্ম্য কমে যাবে। এই বিষয়টিতে আমি একটু জনাব আনোয়ার ফারুক আপনার কাছে ফিরতে চাই। আসলে কি এটি হতে পারে যদি আমরা চাল আমদানির সিদ্ধান্ত যেমনটি সরকার নিয়েছেন? এবং খোরশেদ আলম আরেকটি কথা বলেছেন যে ঘোষণা দিয়ে চাল আমদানি করার ফলে যেটি হয়, যেসব দেশের হাতে চাল রয়েছে তারা যখন জানতে পারে তারা দাম বাড়িয়ে দেন। এটি কি আসলে কি করে এই সমস্যার সমাধান করা যায়? ধন্যবাদ। এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যুস। আমাকে যেটা মনে রাখতে হবে যে আমি যে চাল সংগ্রহ করবো, আন্তর্জাতিক বাজারটা আমাকে দেখতে হবে যে বাইরে বাজারের দাম কেমন। আমরা যদি দেখি 2019 সালে জুলাই মাসে চালের দাম ছিল 416 টাকা পার টন, আর সেটা 2020-এ আসে দাঁড়াইছে $480 পার টন। তার মানে প্রায় আপনার কত $56 বেশি, কিন্তু আবার দাম 416 থেকে 480, প্রায় আপনার 20% বেশি, প্রায় 10-11% দাম বেড়েছে, 22% দাম বেড়েছে প্লাস। আমি যে 2020 সালে দেখি, 2020 সালে জানুয়ারি থেকে জুন কোন মাসে কিন্তু চালের প্রাইস আন্তর্জাতিক বাজারে স্টেবল ছিল না। হাইস্ট উঠেছিল 564, এপ্রিলে ছিল $564 পার টন। সুতরাং ব্যবসায়ীরা কিনলে যদি ভালো প্রাইস পায় তাহলে এটা সস্তায় বিক্রি করতে পারবে, ওইটাও একটা বিষয় আছে। আর এটা তো অবশ্যই আমি অবশ্যই একমত যে যারা মাল স্টক করে, যদি বাইরে থেকে চাল আমদানি হয় অবশ্যই দাম কমে যাবে যদি স্টক থাকে। স্টক থাকলে তো তারা বিক্রি করতে হবে, বাজার ফল করলে তো তারা এত বেশি দাম দিয়ে তারা ধান কিনেছে, তারা তো এটা সংগ্রহ করে কোনো লাভ হবে না, অবশ্যই কমে যাবে, সেটা কোনো সন্দেহ নেই। সুতরাং সেই জন্য আমি আগেও বলেছি যে সরকারকে এই বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করে খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ আন্তর্জাতিক বাজারে আমি যেটা বললাম যে 2020 সালে কিন্তু এক এক মাসে এক এক রকম দাম উঠেছে। এই মানে কোন অবস্থাতেই 19 সালের বাজার দর আমরা পাই নাই। কিন্তু সবজির ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজার সব জায়গায় ফল করেছে, প্রত্যেকটা সবজি ফল করেছে, এক্সপোর্ট বন্ধ বলে। কিন্তু চালের দামটা কিন্তু কমেনি, গমের দামটাও কিন্তু কমেনি, গমের দামও বেড়েছে। আমরা দেখেছি 17-18% গমের দাম বেড়েছে। সুতরাং এটা হলো বেসিক নিডস বলে, এটা সব দেশে সবসময় লাগবে। আবার যেটা পচনশীল নয়, অনেকের সংরক্ষণ করে আস্তে আস্তে খাওয়া যাবে, সেই কারণে এই দামটা স্টেবিলিটিটা থাকছে না। সুতরাং আমরা মনে করি যে সরকার যদি মনে করে যে আমার দেশে স্টক সরকারের কম থাকে, সরকার নর্মালি যেটা 3 মাসের স্টক হাতে রাখে তারপর প্রোগ্রামগুলো চালু করার জন্য, সেইগুলোর জন্য যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু বাজার খারাপ হয়ে যাবে। সুতরাং ওই অবস্থাতে যেতে দেওয়া যাবে না, যেটা 2018-তে হয়েছিল। সরকারকে এখন থেকে অ্যাক্ট করতে হবে। 17 পর 18-তে 17-তে বড় দাল ফেল করার কারণে 18 শুরুতেই দামটা খুব বেশি বেড়ে গেছে, সেটা থেকে এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং ওই অবস্থা যাতে না হয়, এরা ওই পূর্বের অভিজ্ঞতা বিবেচনা করে আমরা যদি মনে করি যে আমাদের চালের গ্যাপ যেহেতু আছে বাজার সব, তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আমদানির একটা সুযোগ দেওয়া যায়। আশা করি সেই সিদ্ধান্তটি অবশ্যই খাদ্য মন্ত্রণালয় নেবে। আমরা আমাদের আরেকজন অতিথি জনাব ওমর আজম আপনার কাছে একটু আসতে চাই। আপনি একদম ছোট করে বলবেন, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, কি করলে আসলে আপনার দৃষ্টিতে চালের বাজার স্বাভাবিক হতে পারে? জনাব ওমর আজম শুনতে পাচ্ছেন? স্বাভাবিক হওয়ার একটাই কারণ এই মুহূর্তে,
সেটা হচ্ছে যে আমদানি করা। তবে আমদানি করতে গেলে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেমন নাকি আমরা গত 17-18 সালে যেই সময় চালের বাজার হাওড়া এলাকা চাউলের বাজার কম হওয়ার কারণে অস্থির হয়ে গিয়েছিল, ওই সময় ঢাকা আমরা ডিজেভা হেডকোয়ার্টারে আমাদেরকে ব্যবসায়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুরোধ করেছিল চাল আমদানি করার জন্য। ওই সময় যে সমস্ত চাল আমদানি আমাদের ব্যবসায়ীরা, চিটাংয়ের বড় বড় ব্যবসায়ীরা আমদানি করেছিল, এখনো পর্যন্ত গোডাউনে ওই সমস্ত চাল আটকে পড়ে আছে। ওই সমস্ত ব্যবসা, তাহলে আবার দাম বাড়ছে কেন? যদি এখনো পর্যন্ত সেই চাল থাকে তাহলে দাম বাড়ার যুক্তি কি? একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যুক্তি কি, ওগুলো কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, ওগুলি মার্কেট ফল করছে, যে এত বেশি মার্কেট ফল করছে, ওদের কস্টিং হয়েছে 40 টাকা, 42 টাকা, 45 টাকা, কিন্তু পরবর্তীতে বাজার চলে আসছে 30 টাকা, 32 টাকা। তো ওরা কিভাবে মালটা সেল করবে? ফেল না করতে আলটিমেটলি এটা বাজার কোনো ফেভারে আসে নাই। ধন্যবাদ জনাব ওমর আজম। আমরা একেএম খুরশিদ আলম আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি বারবার ঘুরে ফিরে আসছে যে আমদানি করলে বাজার স্বাভাবিক হতে পারে, নিশ্চয়ই আপনারাও এর মধ্যে চেষ্টা করছেন বিভিন্ন দেশ থেকে আমদানি করার জন্য। আপনারা কোন দেশে আসলে সাড়া পেয়েছেন বা কম দামে কোন দেশ থেকে চাল আনতে পারবেন? ধন্যবাদ। আসলে আমরা তো কোন দেশ থেকে আনবো সরকারিভাবে সিদ্ধান্তই হয়নি আসলে চাউল আমদানি করতে পারবে কিনা। সরকার তো ঘোষণা দিয়েছে এর মধ্যে আমদানি করার বিষয়টি দিছে, কিন্তু এখনো সেটার জন্য যদি ট্যাক্স হলে 54% ট্যাক্স দেওয়া চাউল আনে, মোটা চাউলে যদি আপনি ইন্ডিয়া থেকে আনেন তাহলে আপনার 44-45 টাকা করে আপনার কেজি পড়বে। তাহলে আপনি লাভটা কোথায়? আপনার ট্যাক্স রিমুভ না করা পর্যন্ত আমদানি করে কোনো লাভ হবে না। এইটা ট্যাক্স যদি 100% রিমুভ করে, এআইটি আছে 4%, সেটা এআইটিটা রেখে বাকি টাকা যদি মকুব করে দেওয়া হয়, রিমুভ করা হয়, তাহলে আর চাউল আমদানি করে আনতে পারবে। এবং ভারত ছাড়া আর কোনো অপশন রয়েছে কিনা চাল আমদানির জন্য? আমরা তখনই সবকিছু পানি ঘোলাট করে তারপর আমরা বলি যে এখন এই কাজটা করতে হবে। ঘোলাটের আগে যদি এই সিদ্ধান্তটা হইতো, চাউল আসতো আপনার $400 চাউল আসতো, $400 তখন ইন্ডিয়াতে, এখন $450 হয়ে গেছে। কাজেই আপনার এগুলা মাথায় রাখতে হবে যে আমরা করে কি মিডিয়ার মাধ্যমে হোক, পত্রিকার মাধ্যমে হোক, সব তথ্য বাংলাদেশের থেকে তথ্য বিদেশে চলে যায়, তারা তখন জিনিসটা বাড়াই দেয়। আমরা হঠাৎ করে বলতে হবে তোমরা চাল আমদানির জন্য রেডি থাকো, আমরা এলসি রেডি করে রাখবো, সরকার বলবে তোমাদের 10 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করতে, আর বেশি না। জনাব খুরশিদ আলম, আপনি একটু বলবেন যে আমাদের সামনে অপশন কোন কোন দেশ? অর্থাৎ আপনি একটা দেশের নাম বললেন আমাদের পার্শ্ববর্তী দেশ, এছাড়া কি অন্য দেশ রয়েছে কিনা আমাদের এখন আমদানির ক্ষেত্রে? আমাদের এখন আমাদের মিয়ানমার আছে, ইন্ডিয়া আছে, আমাদের ফিলিপিন আছে, এখান থেকে চাল আমদানি করা যাইতে পারে, এখন আমরা যে তথ্য আমার কাছে আছে। তবে অবশ্যই আপনি যদি আরো পরে সিদ্ধান্ত দেন তখন কিন্তু আপনার চাউল আনিয়ে কোনো লাভ হবে না। জনাব একেএম খুরশিদ আলম, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে শেষবারের মতো একটু যেতে চাই জনাব আনোয়ার ফারুক আপনার কাছে। আপনি একটু বলবেন যে আমদানির ক্ষেত্রে কি আমরা এক দেশ নির্ভর নাকি অনেক দেশ থেকে অপশন রয়েছে? না, এটা আমাদের মূলত কিন্তু আমরা চালটা বেশিরভাগ আমদানি করি ভারত থেকে, এটা আমাদের জন্য বেশি কস্ট এফেক্টিভ, ট্রান্সপোর্টেশন এবং আমাদের ভ্যারাইটি গুলো কাছাকাছি। আর আপনার ফিলিপাইন থেকে আনার সুযোগ নেই, ফিলিপাইনে খুব একটা সারপ্লাস নাই, আর ভিয়েতনাম থেকেও কিছুটা আসে, বাট ওই চালটা যেহেতু আমাদের এখানে খুব একটা চলে না, মিয়ানমারও হতে পারে। সুতরাং এটা ডিপেন্ড করবে যে ব্যবসায়ীরা দেখবে যে কোথায় দাম কম, মার্কেট প্রাইসটা দেখেই তো আমাকে আমদানি করতে হবে, কারণ তাকে কস্ট এফেক্টিভ হতে হবে। সুতরাং আমরা মনে করি যে এটা ওপেন হলে পরে তারা দেখতে পারে এক্সপোর্ট করে যে কোথায় ভালো পাওয়া যায়, আমাকে কোয়ালিটি এবং আপনার প্রাইস দুটাকে ম্যাচ করে আমাকে আমদানি করা যেতে পারে। অবশ্যই আমরা সেই আশায় প্রত্যাশায় রইলাম যাতে করে দ্রুত একটি সিদ্ধান্ত আসবে এবং চালের বাজারে যে অস্থিরতা সেটি দূর হবে, সাধারণ মানুষের যে কষ্ট দুর্ভোগ রয়েছে সেটিও নিয়ন্ত্রণে আসবে। জনাব আনোয়ার ফারুক, একেএম খুরশিদ আলম, ওমর আজম, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আশা করছি পরের কোনো বিশ সংলাপে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, আজকে এ পর্যন্তই। যে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনারাও আমাদের সাথে নিশ্চয়ই একমত হবেন। আশা করি পরের সংলাপটি আবারও দেখবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইভেলি বিচ সংলাপ। ধন্যবাদ।